শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে রিমাল। পায়রা মোংলায় ৭ ও চট্টগ্রাম কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল, নৌ চলাচল বন্ধ। ব্যয় সংকোচন নীতিতে আসছে ৮ লাখ কোটি টাকার বাজেট। বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং এবড়ো থেবড়ো ঝিনাইদহ যশোর মহাসড়ক যান চলাচলের অনুপযোগী, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদ সারা দেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষুব্ধ রয়েছে সাগর। মধ্যরাত নাগাদ এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল আঘাত হানতে পারে। তবে ঘন ঘন দিক পাল্টানোয় আঘাত হানার সময় ও স্থান পরিবর্তন হতে পারে। সাগর উত্তাল থাকায় মোংলা ও পায়রার ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের অবস্থান, গতি প্রকৃতি সহ বিভিন্ন বিষয় জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, ঘূর্ণিঝড়ের অবস্থান, গতি প্রকৃতি নিয়ে সবশেষ কী তথ্য দিয়েছে আবহাওয়া অফিস? জি, আমরা আছি এখন আগারগাঁ আবহাওয়া অধিদপ্তরে। আমরা এখানে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ আপডেট এখান থেকে তুলে ধরছি। ঘন্টায় ১০ কিলোমিটার বেগে এখন এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিকে। যদিও রাতে এর গতিবেগ অনেকটা বেশি ছিল, অর্থাৎ ১৬ কিলোমিটার মতো ছিল, এবং এটা উপকূলের দিকে ধেয়ে আসার গতি এখন কিছুটা কমেছে। এই কারণে ভোরের দিকে এটি উপকূলের অগ্রভাগে আসার কথা ছিল। গতি কমার কারণে এটি দুপুর নাগাদ উপকূলে এর অগ্রভাগটি প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। ঘন্টায় ১০ কিলোমিটার বেগে এখন এগিয়ে আসছে রেমাল। রাতে এগিয়ে আসার গতি কিছুটা কমিয়ে দিয়েছিল। ২ থেকে ৩ ঘন্টা পর বিপদ সংকেত, ১০ নম্বর বিপদ সংকেত দেখানো হতে পারে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। আর দুপুরের পর থেকে বিশাল রিমাল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হবে উপকূলের অঞ্চলে। মূল অংশ আঘাত হানবে পটুয়াখালীতে। এর মূল অংশটি আঘাত হানবে পটুয়াখালীতে এবং পশ্চিমবঙ্গের দিকে। একে কেন্দ্রে বাতাসের গতিবেগ আছে বর্তমানে ৯০ কিলোমিটার মতো। যখন আঘাত হানবে উপকূলে তখন ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ থাকবে রেমালের। প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের কথাও জানিয়েছে আমাদেরকে কর্তৃপক্ষ। যেহেতু গতকাল রাতে এগিয়ে আসার গতিবেগ ছিল ১৬ থেকে ১৭ কিলোমিটার, যা কমিয়ে এখন ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে, তাই সকালে নয় দুপুরের পর উপকূলে এর অঞ্চলের অগ্রভাগ পড়বে বলে আমরা জানতে পেরেছি। যখন উপকূলে আঘাত আনবে এর প্রধান অংশ তখন এর স্থায়িত্ব থাকবে ৭ থেকে ৮ ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে। রেমালের প্রস্তুতি হিসেবে ৪,০০০ নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এখন অবধি ৫০,০০০ মানুষ নিরাপদ কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু মধ্যরাতে জোয়ারের সময়, তাই সে সময় উপকূল অতিক্রম করার কথা ছিল। তখন ১০ ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা, তবে রেমালের কারণে ১০ ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় এবং বাতাসের গতির সাথে বাতাসের গতি থাকবে ১১০ থেকে ১৩০ কিলোমিটার। তবে ভয়াবহ তাণ্ডব হবে বলে আমরা জানতে পেরেছি। সকালে আবহাওয়া অধিদপ্তরে এসেছিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 10:30টায় আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে, তখন রেমালের সবশেষ আপডেট আরও বিস্তারিত আমরা জানতে পারবো। এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রিমালের প্রভাবে বরগুনা উপকূলের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূল পরিস্থিতি কেমন এবং কি ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন?
জি, ঘূর্ণিঝড় রিমালের কিন্তু প্রভাব ইতিমধ্যেই কিন্তু বরগুনা উপকূলে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু দমকা হাওয়া এবং জোরো হাওয়া এবং সাথে কিন্তু ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি কিন্তু একেবারেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি যদি বলি যে যে প্রস্তুতি ঘূর্ণিঝড় যে প্রস্তুতি এই সবার আহ, 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 যে ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতি সেটি কিন্তু জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে জানিয়েছে যে এখানে যে আমাদের বরগুনাতে যে সাইক্লোন শেল্টার গুলি রয়েছে সে সবগুলি কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু যেহেতু আমাদের বেশ কিছু ভেরিবাদ ঝুঁকিপূর্ণ রয়েছে, আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা এমার্জেন্সি যে বাঁধের রক্ষার জন্য যে প্রস্তুতি জিও ব্যাগ সেটি তারা প্রস্তুত রেখেছে। এবং আরো একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে উপকূলে কিন্তু 9,000-এর বেশি, প্রায় 10,000 স্বেচ্ছাসেবক কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আপনাকে এখানের যে আমাদের নৌ চলাচল রয়েছে বরগুনা থেকে কিন্তু সমস্ত ধরনের কিন্তু নৌ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি যে তালতলি যাবার একমাত্র যে খেয়াঘাট, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এখানের যে খেয়া সেটিও কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। মার্জিয়া। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটার অবস্থা কেমন দেখছেন? আপনাকে দেখাচ্ছি যে কুয়াকাটায় কিন্তু এই যে এখন জোয়ারের সময়, জোয়ার যতটা বৃদ্ধি পাচ্ছে সমুদ্রে কিন্তু ঢেউয়ের গর্জন কিন্তু ততটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনাকে দেখাচ্ছি যে সমুদ্রের যে একেবারে যে পার যে তীর ঘেঁষা যে সেখানে পর্যন্ত কিন্তু এখন কিন্তু ঢেউগুলো কিন্তু এক একটা করে আশ্রয় পড়ছে। আমরা দেখাচ্ছি যে আপনাকে জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে জানিয়ে রাখি গতকাল রাত্র থেকে কিন্তু এই পটুয়াখালীতে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, সাথে দমকা হাওয়া বইছে। এখানে যারা স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেক দোকানপাট কিন্তু বন্ধ করে কিন্তু তারা রয়েছে। নিম্ন এলাকার যে সাধারণ যে জনগণ আছে তাদেরকে কিন্তু নিরাপদে আশ্রয় ইতিমধ্যে চলে যেতে বলা হয়েছে। গতকালকে জেলা প্রশাসক মহোদয় এখানে একটি জরুরি সভা ডেকে ত্রাণের যে সকল উপকূল আছে উপকূলে কিন্তু সব রকমের কিন্তু প্রস্তুতি তারা কিন্তু গ্রহণ করেছে। আপনাকে জানিয়ে রাখি যে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসকের তহবিল থেকে 703টি সাইক্লোন সেন্টার, 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও 730 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 10 লক্ষ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও শুকনো খাবার রয়েছে 15,000 টাকা, নগদ টাকা রয়েছে 24,07,500। এই সময় মানুষকে সচেতন করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে এনজিও আছে, সিসিপি আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, তারা কিন্তু কালকে রাত থেকে কিন্তু তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু এখানের যে প্রশাসন তারা কিন্তু সচেতন রয়েছে। আমরা এখানে টুরিস্ট পুলিশ যারা আছে তাদেরকে দেখেছি যে বারবার মাইকিং এর মাধ্যমে এখানে যে পর্যটক আছে পর্যটকদের নিরাপদ স্থানে কিন্তু যেতে বলা হয়েছে। পটুয়াখালী কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র ও 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে বলেও জানান তিনি। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত থামবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। রাত্রে 12টা-1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। প্রায় 4,000 আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট আসছে আগামী 6 জুন। মূল্যস্ফীতি এবং ডলার সংকটের কারণে ব্যয় সংকোচনের পথেই হাঁটবে সরকার।
এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাস্তবায়নের সময় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা গেলে সংকোচনমূলক বাজেটেও ভালো ফল পাওয়া সম্ভব। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন আগামী ৬ জুন। আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৩৫,১১৫ কোটি টাকা বেশি। আকার বৃদ্ধির হার ৪.৬২%, কিন্তু অন্য বছরগুলোতে এর পরিমাণ ছিল ১০ থেকে ১৩% মধ্যে। চলমান অর্থনৈতিক বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় সংকোচনমূলক বাজেট দিতে চায় সরকার। অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকটের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় খরচ কমানোর বিকল্প নেই। সংকোচনের জায়গা আছে দুটা, একটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আর দ্বিতীয়টা হলো ভর্তুকি। যেসব ভর্তুকিতে আমরা কোনো সুফল পাইনি, ওইসব ভর্তুকি রাখার এই ধরনের যখন আর্থিক একটা সংকট আছে, সেই সময়ে ওগুলো বাদ দিতে হবে। আগামী বাজেটে অনুদান ছাড়া সামগ্রিক ঘাটতি হতে পারে 2,65,000 কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,50,000 কোটি। চলতি অর্থবছরে যা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআর-এর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে 4,80,000 কোটি টাকা। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের আকার কম হলেও সঠিক বাস্তবায়ন জরুরি। সাশ্রয়ী ভাবে যাতে বাস্তবায়ন করি, সময় মতো যাতে ঠিকভাবে যাতে বাস্তবায়ন করি, দুর্নীতি যাতে না হয়, দেখভালটা, মনিটরিং, তদারকি এগুলো আরও শক্তিশালী আমাদের করার যে প্রয়োজনীয়তা, যাতে করে এই সংকোচনের ফলে আমার বিনিয়োগের উপরে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বিবিএস-এর পরিসংখ্যান বলছে, গত বছর এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল 9.24%। এই এপ্রিলে হয়েছে 9.74%। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.78%। 2022 সালের একই প্রান্তিকে যা ছিল 7.08%। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। অর্থনীতিবিদরা বলেন, দুরবস্থা কাটাতে পরোক্ষ কর এবং বাজেট ঘাটতির পরিমাণ কমাতে হবে। এখন বাজেটে মূল্যস্ফীতির উস্কে দেওয়ার দুটো জায়গা আছে। একটা হলো যে পরোক্ষ করের বৃদ্ধি, যার ফলে পণ্যমূল্য বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে বাজেট ঘাটতি, এইটাকে সংকুচিত করা, যাতে সামষ্টিক চাহিদাটা বাজেটের কারণে আরো বৃদ্ধি না পায়। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিতেরও তাগিদ দেন এ দুই অর্থনীতিবিদ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে উঁচু উঁচু টিবি। রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর ছোট ছোট যানবাহনগুলো রাস্তায় বেঁধে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই দ্রুত সংস্কারের দাবি সড়কে চলাচলকারীদের। ঝিনাইদহ থেকে সোহেল আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা এটি। 2 লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু ঢিবি। সড়কের এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা, খয়েরতলা সহ অনেক স্থানে। অথচ এই সড়কটির 16.5 কোটি টাকার সংস্কারের কাজের মেয়াদ শেষ হয়েছে গত 10 এপ্রিল। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আর ছোট বড় যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় তৈরি হচ্ছে যানজট। রাস্তায় চলাচল করার জন্য খুব ঝুঁকি, মানুষের মৃত্যু হাত গলায় নিয়ে চলাচল করতে আছে। রাস্তায় এটাকে ড্রেন হয়ে গিয়েছে, ড্রেনের অবস্থায় গাড়ি চালানো যাচ্ছে না। এই রোডে প্রতিদিন দুর্ঘটনা হতেই আছে। আমরা চাচ্ছি যে এতেও খুব তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কার করতে। সড়কটির এমন বেহাল দশার জন্য নিম্নমানের বিটুমিনের ব্যবহার, ওভারলোড এবং বিরূপ আবহাওয়াকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। ওভারলোডের কারণে একটা আছে, আর এখন ওয়েদারের টেম্পারেচার অনেক বেশি, হাই টেম্পারেচারের কারণে একটা সমস্যা। এটা আমরা উইকেয়ারকে হ্যান্ডওভার করে দিয়েছি। ওরা অলরেডি ওদের টেম্পোরারি মেইনটেন্সের আওতায় ওরা ব্যবস্থা নিচ্ছে।
সড়কটির সংস্কার কাজ করছে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভিয়াসান টেকনোলজি বিল্ডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। নেত্রকোনার হাওড়াঞ্চলে এখন ফলছে চীনাবাদাম। এবার ফলনও বেশ ভালো হয়েছে। অন্য ফসলের চেয়ে চীনাবাদামের চাষ সহজ ও খরচ কম সহ ভালো দাম পাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে 452 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হওয়ায় খুশি কৃষি কর্মকর্তারা। নেত্রকোনা থেকে মলয় রঞ্জনের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নেত্রকোনার হাওর অঞ্চলে চীনাবাদামের চাষ বাড়ছে। জেলার 452 হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 2 হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। এখন জমি থেকে বাদাম তোলার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমরা বাদাম করি, বাদাম ইনশাআল্লাহ মনে করেন যে সিজনে করা হয়, এই সিজনে আমাদের কাম কাজ থাকে না। আমাদের এলাকা মাটি পড়ে আগের চেয়ে জায়গা একটু টান হয়ে গেছে। টান হওয়াতে এখন বাদামের চাষ আগের চেয়ে অনেক বেশি হয়। বাদামের রূপে আমরা খাওয়া দাওয়া পোলাপানে নেকা পড়া সব কিছু একটা ফসলি আমরা বছরে। কৃষকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদাম ব্যবসায়ীরা আসেন বাদাম কিনতে। এবার প্রতি মন বিক্রি হচ্ছে 4000 থেকে 4200 টাকায়। বেড়িবাঁধ হওয়ার কারণে চরাঞ্চল যে জায়গাগুলি এগুলি বাদাম করার জন্য অনেক ভালো উপযোগী। তো বাদাম করি আলহামদুলিল্লাহ আমরা লাভবান। এখন যে দাম আছে পরবর্তীকালে আরো বাড়তি হবে, আরো দাম বাইরে যাবে। কৃষকদের বীজ, সার সহ সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। হাওড় অঞ্চলের যে জমিগুলিতে চীনাবাদাম আবাদ হয়েছে সেখানে এবছর রোগ এবং পোকার আক্রমণ কম থাকায় তারা যে মাঠে যে ফসলটি আবাদ করেছেন সেখান থেকে তারা ভালো ফলন পাচ্ছে। জেলায় এবছর 7 কোটি 82 লাখেরও বেশি টাকার বাদাম বিক্রির আশা করছে কৃষি বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। 2.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ক্ষেত্রের 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্বালানি সচিব নুরুল আলম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কূপটি থেকে দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। দৈনিক প্রায় 29 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন কূপটি 2000 সালে খনন করা হয়, কিন্তু গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর কূপটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের 2500-এ র্যাব পরিচয়ে আব্দুল বাতের নামে এক সুতা ব্যবসায়ীর 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মেয়ে জামাই রানাকে নিয়ে প্রাইভেট কারে চেপে বাড়ি যাচ্ছিলেন বাতেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 55 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পেছন পেছন ধাওয়া করলে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার রেখে টাকাসহ পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে। অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত 17 মে ভুলতা এলাকা থেকে পুলিশ সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। দিনাজপুরের বিরলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি বহিশিখা আশা। রাজবাড়ীর গোয়ালন্দে রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান এবং গোয়ালন্দ প্রেস ক্লাবের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাঙামাটিতে বেসরকারি সংস্থা IDF-এর কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলা, ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ত্রিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জয়ন্তী পালন করা হয়েছে। সভায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ABM আনিসুজ্জামান। টাঙ্গাইলের মির্জাপুরে আগামী 5 জুন 6ষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।
খাগড়াছড়ির দীঘিনালায় পুষ্টি, প্রজনন, স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ। সাতক্ষীরার তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম। নরসিংদীর মাধবদী রাইন ওকে মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা কাজীম মনির হোসেনের অকাল মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খবিরউদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের পরিবেশক সমিতির ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। শেরপুরের ঝিনাইগাতিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পের ভূমিকা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মাজহারুল ইসলাম। পঞ্চগড়ে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খালিদ তৌহিদ পুলক। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুন্সিগঞ্জ ১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক। খুলনা থেকে ভেড়ামারা হয়ে ঢাকাগামী বন্ধ হওয়া সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পূর্ণবহালের দাবিতে ভেড়ামারা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন স্কুলের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ৩০০ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ সারাদেশ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে রিমাল। পায়রা মোংলায় 7 ও চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত বহাল, নৌ চলাচল বন্ধ। ব্যয় সংকোচন নীতিতে আসছে 8 লাখ কোটি টাকার বাজেট। বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং এবড়ো থেবড়ো ঝিনাইদহ যশোর মহাসড়ক যান চলাচলের অনুপযোগী, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি। এই ছিল মোহনা সংবাদ সারাদেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।